রাজশাহী ইহুদি উপাসনালয়ে বন্দুক হামলা, 15 জন পুলিশ সদস্য সহ নিহত বেশ কয়েকজন, আহত বহু মানুষ। খালেদা জিয়ার হার্টে বসানো হলো পেসমেকার, অবজারভেশনে থাকবেন 72 ঘণ্টা। সুচিকিৎসা বাধার অভিযোগ মির্জা ফখরুলের। মতিউরের হাতে 3 কোটি টাকার খড়ি, এনবিআর থেকে ওএসডি, সম্পদ অনুসন্ধানে দুদক। পানি ও গ্যাস সংকট, মাদক চুরি ছিনতাই নাকাল ডিএনসিসির 5 নম্বর ওয়ার্ডবাসী, লোক দেখানো পদক্ষেপে মিলছে না সুফল। এবং শুধু সুষ্ঠু পরিকল্পনা নয়, সুন্দর নগর গড়তে প্রয়োজন জনগণের সচেতনতা, বলছেন মেয়ররা। আইন প্রয়োগের তাগিদ বিশেষজ্ঞদের। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছে আমি লিনি আফরোজ। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। বন্দুক হামলায় রক্তাক্ত রাশিয়ার উত্তর ককেশাসের দাগেস্তান প্রজাতন্ত্র। পুলিশ ইহুদি উপাসনালয় সহ কয়েক জায়গায় বন্দুকধারীদের এলোপাতাড়ি হামলায় প্রাণ গেছে 15 জন পুলিশ সদস্য, প্রাদ্রী সহ আরও কয়েকজনের। আহত হন আরও অনেকে। হামলার এক পর্যায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় উপাসনালয়ে। পুলিশি অভিযানে নিহত হয়েছেন 6 অস্ত্রধারী। লুৎফুর কবির রিপোর্টে বিস্তারিত। দফায় দফায় গুলির শব্দ, কয়েকজন কালো মুখোশধারী ভারী অস্ত্র নিয়ে এলোপাতাড়ি গুলি ছুটছেন। রোববার সিনেমা কায়দায় রাশিয়ার উত্তর ককেশাসের দাগেস্তান প্রজাতন্ত্র দেরবেন্দ ও মাখাচকলা শহরের উপাসনালয়, গির্জা ও পুলিশের একটি তল্লাশি চৌকিতে হামলা চালায় বন্দুকধারীরা। প্রধান সড়কে থেমে থেমে গুলির শব্দে আশপাশের মানুষের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ছুটে যায় অতিরিক্ত পুলিশ সদস্য। শুরু হয় বন্দুকযুদ্ধ। অস্ত্রধারীদের হামলায় পুলিশের কয়েকজন কর্মকর্তা, পুরোহিত সহ সাধারণ মানুষও প্রাণ হারিয়েছেন। আহতদের নিয়ে যাওয়া হয় আশপাশের হাসপাতালে। প্রাচীন ইহুদি সম্প্রদায়ের আবাসস্থল হিসেবে খ্যাত ডারবেন্টে বন্দুকধারীরা তাদের উপাসনালয় ও একটি গির্জায় আক্রমণ করে, পরে সেখানে আগুন ধরিয়ে দেয়। গির্জার কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। এই ঘটনায় দাগেস্তান প্রজাতন্ত্রের প্রধান সের্গেই মেলিকভ জানান, হামলাকারীদের মধ্যে বেশ কয়েকজন পুলিশই অভিযানে নিহত হন, পালিয়ে যান কয়েকজন। রুশ প্রশাসন প্রাথমিকভাবে ধারণা করছে মুখোশধারী হামলাকারীরা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সদস্য ছিল। দাগেস্তান এর আগেও জঙ্গি গোষ্ঠী আইএসের হামলার শিকার হয়, যদিও এ ঘটনায় দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার যাচ্ছি অন্য প্রসঙ্গে। দেশীয় বিদেশি ডাক্তারদের পরামর্শে বেগম খালেদা জিয়ার হার্টে পেসমেকার বসানো সম্পন্ন হয়েছে। প্রথমে টেম্পোরারি ও পরে স্থায়ী পেসমেকার বসানো হয় বলে জানিয়েছেন বেগম জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। রোববার রাত 9:30টার পর এক ব্রিফিংয়ে তথ্য জানান তিনি। এ সময় বেগম জিয়া ইউনাইটেড হাসপাতালে অ্যাম্বুলেন্স সেবা না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। আর পেসমেকার বসানোর প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, বর্তমানে বেগম জিয়াকে সিসিইউতে 72 ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। 24 ঘণ্টা পার না হওয়া পর্যন্ত তার অবস্থা সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। তার সর্বশেষ অবস্থা, অর্থাৎ আজকে প্রথম টেম্পোরারি পেসমেকার, পরবর্তীতে পার্মানেন্ট পেসমেকার লাগিয়ে আজকে এই মুহূর্তে উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। আগামী 24 ঘন্টা না গেলে কোনো অবস্থাতেই তার শারীরিক অবস্থা সম্পর্কে এই মুহূর্তেই কোনো ধরনের কমেন্ট করা খুবই বিব্রতকর হয়ে যেতে পারে। সরকার প্রধানের ব্যক্তিগত প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার রোগ মুক্তিতে সবার কাছে দোয়াও চান তিনি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। শারীরিক অবস্থার অবনতি হলে গেল শুক্রবার দিবাগত রাত 3টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তার শারীরিক অবস্থার উন্নতির জন্য দোয়া চাইতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আজকে কায়ে মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন তার জান বখশে দেন।
তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন, আমরা যেন তার নেতৃত্বে আবার সবাই আগের মতো জেগে উঠতে পারি। অভিযোগ করেন মেডিকেল বোর্ড সহ বিভিন্ন জায়গা থেকে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবি উঠলেও প্রতিহিংসার কারণে তার সুচিকিৎসার ব্যবস্থা করছে না সরকার। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সুশীল সমাজ বলেছে, এমনকি বিদেশি যারা মিশনগুলো এখানে আছে তারাও বারবার বলেছে, এমনকি আপনার বাইরে থেকেও কয়েকটি সংস্থা ইউএন সবাই তার চিকিৎসার কথা কিন্তু বলেছে। কিন্তু শেখ হাসিনা তার যে ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা, সেই প্রতিহিংসার কারণে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোনো রকম চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছেন। পার্শ্ববর্তী দেশে সরকার প্রধানের সফর নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ভারতের সাথে অনেকগুলো বিষয়ে চুক্তি করলেও বাংলাদেশের ন্যায্য হিস্সা বুঝে নিতে কোনো উদ্যোগ নেয়নি সরকার। আমরা সবার আগে তিস্তার পানির ন্যায্য বন্টন চাই এবং ভিন্ন সমস্ত অভিন্ন যে নদীগুলো আছে প্রত্যেকটি নদীর আমরা আমাদের হিস্সাটা চাই, এটা আমাদের অধিকার, আন্তর্জাতিক আইনের অধিকার। এই কথাগুলো সরকার বলতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছেন। আজকে ভারতের কাছে তারা সেবা দাসে পরিণত হয়ে গেছেন। শুধু ভারত নয়, সমগ্র আশেপাশের প্রতিবেশী দেশগুলোর কাছেও তারা আজকে পুরোপুরি মাথা নিচু করে নতজানু পররাষ্ট্র নীতি চলছেন। মিয়ানমার থেকে গুলি আসে, তারা জবাব পর্যন্ত দিতে পারে না। পুলিশের দুর্নীতিবাজ কর্মকর্তাদের নিয়ে সংবাদ প্রকাশের বিষয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে বিস্ময় প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, দেশের গণতন্ত্র ধ্বংসের দায় কতিপয় পুলিশ কর্মকর্তাদেরও নিতে হবে। এই অবৈধ সরকারের সঙ্গে যোগসাজশ করে তারা বিত্ত বৈভব একটা দুর্নীতি পাহাড় করে তুলেছে। শুধু তাই নয়, তারা রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করছে এবং গণতন্ত্রকে ধ্বংস করার দায়ও তাদেরকেই নিতে হবে যারা এই বিষয়ে জড়িত আছেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বিলাসী জীবন যাপনের এক অনন্য নজির। এনবিআর সদস্য মতিউর রহমান যে ঘড়িটি পরেন তার দাম কয়েক বছরে বৈধ আয়ের সমান, আর বেল্টের দাম তার 1 মাসের বেতনের সমান। অনুসন্ধানে দেখা গেছে তার মোট সম্পদ যেন বিশাল সমুদ্র, যার মাঝে বৈধ আয় যেন 1 ফোঁটা পানি। মতিউরের আয় আর সম্পদের হিসেব বিশ্লেষণ করেছেন এম.এ. আজিম, জানাচ্ছেন আহাদ চৌধুরী। এক সময়ের পল্লী কর্মসংস্থান কর্মকর্তা, বর্তমানে 1000 কোটি টাকার মালিক ওএসডি হওয়া রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। কাগজে কলমে তার বর্তমান মূল বেতন ৭৮,০০০ টাকা। যদিও শুরুতে তা ছিল আরও কম, তবু চলতি হিসেবে তার 31 বছরের চাকরিতে বৈধ আয় 2,90,16,000-এর বেশি হওয়ার কথা নয়। মতিউরের বিলাসী জীবনের একটি অনুষঙ্গ তার হাতঘড়ি। দেশ টিভির অনুসন্ধানে দেখা গেছে তিনি যে ঘড়িটি পরেন সেটি সুইজারল্যান্ডের রোলেক্স ব্র্যান্ডের। বাংলাদেশি টাকায় যার বাজার মূল্য 2,76,03,725 টাকা। তার মাসিক বেতন হিসেব করলে এ ঘড়ির দামই কয়েক বছরের বেতনের সমপরিমাণ। আর কোমরে যে বেল্টটি পরেন সেটি গুচি ব্র্যান্ডের, যার বাজার মূল্য প্রায় 1 মাসের বেতনের সমান। এর বাইরে নিজ ও পরিবারের সদস্যদের নামে অসংখ্য গাড়ি, বাড়ি, শিল্প কারখানা, পার্ক, রিসোর্টের মূল্য কয়েক হাজার কোটি টাকা। বলা চলে বৈধ আয়ের শত শত গুণ বেশি সম্পদ রয়েছে তার। তবু হরামেশাই চ্যালেঞ্জ করে মতিউর বলতেন, 1 টাকার দুর্নীতিও তিনি জীবনে করেননি। আপনারা যদি 1 টাকার দুর্নীতি কোথাও বের করতে পারেন, যে মতিউর রহমান কাস্টম সার্ভিসকে কমিশনারের দায়িত্ব পালন করাকালীন 1টি টাকার দুর্নীতি করেছে, তাহলে যা বলবেন আমি মেনে নেব। শুধু একজন রাজস্ব কর্মকর্তা নয়, এমন অবৈধ সম্পদশালী সব কর্মকর্তার দ্রুত বিচার দাবি সচেতন নাগরিকদের। যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী সম্পত্তি অর্জনের ক্ষেত্রে সরকারের পূর্ব অনুমতি ছাড়া আর কোনো সম্পত্তি সে ক্রয় করতে পারবে না। তাহলেও হয়তো কিছুটা প্রাথমিক অবস্থায় সে কিছুটা বাধাগ্রস্ত হতে পারে। বিচার ব্যবস্থা দ্রুত করা উচিত, যাতে করে অন্য আর কেউ এই ব্যাপারে উৎসাহিত না হয়, কারণ বিচার দ্রুত না হলে আরও অনেকেই এ বিষয়ে উৎসাহিত হবেন, এবং উৎসাহিত হলে আমাদের দেশের যেই অর্থনৈতিক দুর্বৃত্তায়ন সেটিকে তার ধারাবাহিকতা কিন্তু চলতেই থাকবে। সরকারি কর্মকর্তাদের দুর্নীতি সঠিক বিচার না হলে এ ধরনের প্রবণতা কমবে না বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এই যে প্রাতিষ্ঠানিক ক্ষমতা তার সাথে রাজনৈতিক ব্লেসিংয়ের যে ক্ষমতা, দুইটির সংমিশ্রণে তারা যেই অপব্যবহার করে সম্পদের মালিক হয়েছেন অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে, বৈধের সাথে অসামঞ্জস্যপূর্ণভাবে, সেটি ধরাছোঁয়ার বাইরে থাকছে। এই কারণে এটা বিকশিত হচ্ছে। কাজেই এটা প্রতিকারের উপায় হচ্ছে যে অবশ্যই তাদেরকে জবাবদিহিতে নিয়ে আসে। দেশের বাইরে চলে গেছেন দুজনই বলা হচ্ছে, কিন্তু সেটাই শেষ কথা হওয়ার কোনো কারণ নাই।
ছাগলকাণ্ডের জেরে অবৈধ সম্পদ নিয়ে আলোচনা সমালোচনা শুরুর পর থেকেই আত্মগোপনে আছে মতিউর ও তার পরিবারের সদস্যরা। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা। এদিকে মতিউর রহমানের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচার অনুসন্ধানে 3 সদস্যের একটি টিম করেছে সংস্থাটি। দুদক সচিব বলেন, তথ্য প্রমাণ মিললে তাকে আইনের আওতায় আনা হবে। এদিকে এই ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ড থেকে মতিউর রহমানকে প্রত্যাহার করে নিয়েছে মন্ত্রণালয়। মহিউদ্দিন আহমেদের প্রতিবেদন। ঘটনার সূত্রপাত ফেসবুকে একটি ছাগলের ছবিকে ঘিরে। 15 লাখ টাকা মূল্যের সেই ছাগল কোরবানির জন্য কিনে ইফাত নামের এক তরুণ তার ফেসবুকে পোস্ট করেন। পরবর্তীতে জানা যায় সে ছেলের বাবা জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ডক্টর মতিউর রহমান। তারপরেই সমালোচনার ঝড় ওঠে সামাজিক মাধ্যমে। ভাইরাল হয়ে যায় ইফাতের ফেসবুক পোস্ট। প্রশ্ন ওঠে তার আয়ের উৎস নিয়ে। একজন সরকারি চাকরিজীবী হয়ে কিভাবে বিপুল সম্পদের মালিক হন তা নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রচার হয় গণমাধ্যমে। মতিউরের ব্যাংক হিসেবে নগদ 100 কোটি টাকার খবরও বের হয়ে আসে। এবার বিষয়টি নজরে আসে দুর্নীতি দমন কমিশনের। এনবিআর এর সদস্য আমাদের মোহাম্মদ মতিউর রহমান দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের বিরুদ্ধে একটি অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে পাওয়া গেছে। সেই অভিযোগটি আমাদের বিবেচনায় নিয়ে গত 4/6/2024 তারিখে কমিশন সভায় একটি টিম গঠন করে এই বিষয়টি অনুসন্ধান করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনে দুদক সচিব জানান, তারা এর মধ্যে ডক্টর মতিউর রহমানের অবৈধ সম্পদ এবং অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছেন। এখন যেহেতু নতুন করে তথ্য পাওয়া গেছে, এই তথ্যগুলির ভিত্তিতে এখন আবার আপনার অনুসন্ধান করা হচ্ছে এবং ইতিমধ্যে একজন উপপরিচালককে আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। এই টিম ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। এদিকে একই দিন জাতীয় রাজস্ব বোর্ড থেকে মতিউর রহমানকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। যুক্ত করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে। মতিউরের অবৈধ সম্পদ তার পরিবারের যেসব সদস্যদের নামে রাখা হয়েছে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানায় দুদক। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। এক যুগেরও বেশি সময় ধরে ঝুঁকিপূর্ণ বরগুনার ধসে যাওয়া ব্রিজটি নির্মাণে ত্রুটির দাবি এলাকাবাসী, লবণাক্ততা দুষছে কর্তৃপক্ষ। এবার দেশ টিভির নিয়মিত আয়োজন জনদুর্ভোগের খবর। পানি ও গ্যাস সংকট, খাল দখল, চুরি ছিনতাই সহ নানা সমস্যায় জর্জরিত ঢাকা উত্তর সিটির 5 নম্বর ওয়ার্ড। খালে ফেলা ময়লা আবর্জনা আর দখলে বন্ধ পানি চলাচল। বৃষ্টি হলেই কোনো কোনো সড়কে জমে হাঁটু সমান পানি। মাদকের আখড়াও রয়েছে এই ওয়ার্ডে। বর্তমান মেয়রের আমলে তেমন কোনো উন্নয়ন হয়নি অভিযোগ করে স্থানীয়রা বলেন, মেয়রের সামনে পরিচ্ছন্নতা অভিযান হলেও 3 মাসের আগেই অবস্থায় ফিরেছে প্যারিস খাল। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। 5 বছর যাবত আতিকুল ভাই এই যে পাশ করে আমাকে এই এলাকায় আসেন নেন। আকলিমা খানম থাকেন ঢাকা উত্তর সিটির 5 নম্বর ওয়ার্ডের পলাশনগর এলাকার একটি একতলা বাড়িতে। বাড়িটিতে থাকে আরও 14টি পরিবার। দিনভর গ্যাসের অভাবে রান্না করতে না পারায় প্রায় না খেয়ে থাকতে হয় তাদের। গ্যাস এমনিতে মনে করেন যদি সবকিছু খোলা থাকে সবকিছু, তাহলে সকালে ভোরে থাকে, আর সারাদিন গ্যাস থাকে না। এলাকার আরেক পাশের অবস্থা আরও নাজুক। নিরবিচ্ছিন্ন সরবরাহের জন্য প্রিপেইড মিটার বসানো হলেও মিলে না চাহিদা মতো গ্যাস। তাই অনেকেই বাধ্য হয়ে ব্যবহার করেন গ্যাস সিলিন্ডার। কারও ভরা লাগে, আবার গ্যাসের সিলিন্ডার ভরা লাগে। গ্যাস না পাওয়ায় লাকড়ির চুলা ও সিলিন্ডার গ্যাসের প্রয়োজন মেটালেও পানির সংকট আরো প্রকট। পরিস্থিতির ভয়াবহতা উঠে আসে 70 পেরোনো সোমা খাতুনের কণ্ঠে। 4 দিন 7 দিন পর আয়ে, এমন আছে 2 দিন পর আয়ে, এমন আছে 3 দিন পর আয়ে। মশা মাছির উপদ্রব কেমন এমন প্রশ্নে খোদিজা বেগম জানান, গেল বছর তার ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কথা। অভিযোগ করেন ডিএনসিসির মশক নিধন কার্যক্রম নিয়েও। এমন আছে মাস পর আসে, মাসের ভিতরে 2 দিনও আসে, নাও আসে। বলছি দিয়া যাইতে পরে কয় কি পানি নাই, ওষুধ মুখে দিয়ে পানি দিয়ে মিশকাতে দেয় আর কি ওষুধ। তার বক্তব্যের সত্যতা মেলে স্থানীয় প্যারিস খাল আর সাংবাদিক কলোনির পাশের খালে। দখলের মহোৎসবে মেতেছে স্থানীয়রা। নির্বিচারে ফেলা ময়লা আবর্জনায় বন্ধ হয়ে গেছে খালের পানি প্রবাহ। মেয়র আতিক 3 মাস আগে প্যারিস খালে পরিচ্ছন্নতা অভিযান চালালেও তেমন কোনো লাভ হয়নি। কিছুদিন আগে ওইখানে ময়লা পরিষ্কার করে ওইখানে আসছে, আইসা
মেয়র কতক্ষণ ছিল ওই কতক্ষণ ওই সেট পরিষ্কার হয়েছে, মেয়র যাওয়ার পরে মনে করেন সবাই চলে গেছে। চাঁদাবাজি আর চুরি ছিনতাই এখানকার নৈমিত্তিক ঘটনা, এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা। চিন্তা হয় সন্ধ্যার পরে তো দেখা গেল এখানে এক গ্রুপ বসে, ওইখানে এক গ্রুপ বসে, মানে গ্রুপের এখানে অভাব না, আর কিশোর গ্যাং বেশি। ওপেন সাইকেল নিয়ে যায়, এনে মানে চা খাইতে দাপ করে সাইকেল টান দিয়ে নিয়ে যায়, কেউ কিছু করে না, কে কি করবো, কয়ে মাইরা দিব। 1.34 বর্গ কিলোমিটার আয়তনের এই ওয়ার্ডটিতে নাগরিক সুবিধা নিশ্চিতের দাবি এলাকাবাসীর। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, মাছ মাংসের বাজারে খবরাখবর জানবো। এ বিষয়ে জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আজকের মাছ মাংসের বাজার দর কেমন দেখছেন, কি পরিস্থিতি, বিস্তারিত জানাবেন। ঈদের পর আসলে আমরা লক্ষ্য করেছি যে ময়মনসিংহের বাজারে মাংসের দাম কিছুটা কমেছে, অর্থাৎ চড়া রয়েছে মাছ এবং ডিমের দাম। আমি এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহের সবচেয়ে বড় কাঁচা বাজার মেট্রো বাজারে রয়েছি। এই বাজারে ডিম প্রতি হালি বিক্রি হচ্ছে 52 থেকে 55 টাকা, অর্থাৎ মুরগির ডিম কিন্তু বিক্রি হচ্ছে। সেই এছাড়াও হাঁসের ডিম বিক্রি হচ্ছে 60 টাকা হালি দরে। এছাড়াও যদি বলি যে মাছের দাম কিন্তু অনেকটাই চড়া রয়েছে, অর্থাৎ দেশি মাছ কিন্তু প্রায় 1000 টাকা কেজি দরে, কিন্তু 1000 টাকার কেজির কমে কিন্তু কোনো মাছ অর্থাৎ দেশি জাতীয় মাছ কিন্তু পাওয়া যাচ্ছে না। এছাড়াও পাঙ্গাস মাছ 250 টাকা এবং দেশি রুই মাছ সেটি বিক্রি হচ্ছে কিন্তু 700 থেকে 450 টাকা কেজিতে কিন্তু বিক্রি হচ্ছে। আমরা দেখেছি ঈদের আগে যে ব্রয়লার মুরগি 180 টাকা কেজিতে বিক্রি হয়েছিল, সেটি কিন্তু 20 টাকা কমে আজকের বাজারে 160 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও সোনালী মুরগি কেজিতে 40 টাকা কমে কিন্তু আজকে বাজারে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি মুরগিতে কমেছে 50 টাকা, আজকের বাজারে 550 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও গরুর মাংস 30 টাকা কমে কিন্তু 750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ বলা যায় যে মাংসের বাজার কিছুটা কম থাকলেও চড়া রয়েছে মাছ এবং ডিমের বাজার। অর্থাৎ ভোক্তারা বলছেন যে আমিষের চাহিদা পূরণ করতে কিন্তু তাদের অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাদের বাজারে এসে কিন্তু তাদের আয় ব্যয়ের সাথে তাদের যে হিসাব সেটি কিন্তু তারা মেলাতে পারছে না। আমরা একজন ব্যবসায়ীর সঙ্গে একটু যুক্ত হব, একটু মাংসের বাজারের একটু দামটা একটু জানতে চাই। দেশি মুরগি আমার মনে করেন যে এর আগে বিয়েছে 600 টাকা, বেচতেছে 550 টাকা, আর বয়াল বিয়েছে 50-55 টাকা, আর সোনালি বিয়েছে 290, 300। ঈদের আগে আছেন 320 টাকা, দাম কমছে আর কি। দেশি মুরগি বিয়েছে 550 টাকা করে, এই আর কি বাজার, আর কি বাজারটা কমে যেতেছে গ্যাস। যদিও ব্যবসায়ীরা বলছেন যে মাংসের বাজার কিছুটা কমছে। এছাড়াও আমরা দেখেছি যে অন্যান্য বাজার অর্থাৎ হল্যান্ডের আলু কিন্তু বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। এছাড়াও দেশীয় আলু যে রয়েছে সেই আলু কিন্তু 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচের জাত কিন্তু একেবারেই বেড়েই চলেছে। কাঁচামরিচ কেজিতে বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকা কেজি দরে। অর্থাৎ এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কিন্তু সাধারণ মানুষের যে নাবিশ্বাস, সেই নাবিশ্বাস হয়ে উঠেছে। এবং তারা বলছেন যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ জেলা প্রশাসনের পক্ষ থেকে যদি বাজার মনিটরিং জোরদার না করা হয় তাহলে এই যে অস্থির অবস্থা সেটি কিন্তু কোনোভাবেই কাটবে না, এবং সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং এই বিষয়টি নিয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে বাজার নিয়ন্ত্রণে আনতে তারা কিন্তু তদারকি চালাচ্ছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে মাছ মাংস সহ নিত্য প্রয়োজনীয় বাজার থেকে সর্বশেষ তথ্য। এক যুগেরও বেশি সময় ধরে বরগুনার হলদিয়া ও চাওড়া ইউনিয়নের ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। নিম্নমানের উপকরণ ব্যবহার করায় নির্মাণের 5 বছরের মাথায় ব্রিজের ভীম ভেঙে যায়। সম্প্রতি বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে ব্রিজটি ভেঙে মাইক্রোবাস ও অটোরিকশা ডুবে নারী শিশু সহ 9 জন প্রাণ হারান। ব্রিজের নির্মাণ কাজ নিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান স্থানীয়রা। বরগুনা থেকে রিয়াজ আহমেদ মুসার পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। 2005-06 অর্থ বছরে ফুটব্রিজ প্রকল্পের অধীনে নির্মাণ করা হয় ব্রিজটি। অভিযোগ রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়সারা কাজে নির্মাণের 5 বছরে ব্রিজের মাঝের ভীম ভেঙে যায়।
গেল 1 দশক ধরে এ ভাঙা ব্রিজ দিয়ে হলদিয়া ইউনিয়ন ও চাওড়াসহ উপজেলার অন্তত 50,000 মানুষ চলাচল করতেন। ঝুঁকিপূর্ণ সেতুতে ভারী যানবাহন চলাচল রোধে কোনো ব্যারিকেড না থাকায় শনিবার বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে কনেপক্ষের মাইক্রোবাস ও অটোগাড়ির ভাড়ে ভেঙে পড়ে লোহার সেতু। এতে প্রাণ যায় নারী শিশুসহ 9 জনের। যদি একটা মোটরসাইকেল উঠতে ব্রিজ দুলতো, যত সুন্দরভাবে মজবুত করে বা ভালোভাবে কাজ করার কথা, এইটা হয়নি। এই সাথে যারা সংশ্লিষ্টতা যুক্ত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে। 1.5 বছর আগে থেকে এটা ঝুঁকিপূর্ণ ছিল। আর সামনে ব্রিজ আছে, 2টা আছে, যাই দেখতেই পারেন। এই ব্রিজটি যদি অনেক আগেই আমাদের মেরামত করতে হলো তো এই দৃশ্য দেখা লাগবে না। তবে ব্রিজ নির্মাণে অনিয়ম হয়নি বলে দাবি করছেন উপজেলা প্রকৌশলী। 5-6 অর্থবছরে এই ব্রিজটা নির্মাণ করা হয়েছে। আর আমাদের যেহেতু লবণাক্ত এরিয়া, এটা স্টিল স্ট্রাকচার, নিচে সাবস্ট্রাকচারটা স্টিলের, যার কারণে এটা মরিচা ধরে গেছে। ইতিপূর্বে আমরা এটাকে পরিত্যক্ত ঘোষণা করেছি। এত সুপারভিশনের পরেও আমার মনে হয় না যে এখানে আনস্পেসিফাইড কোনো কাজ হয়েছে। আর প্রাথমিক তদন্তে ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল বলে উঠে এসেছে জানান তদন্ত কমিটির প্রধান। প্রাথমিক তদন্তে এটা ঝুঁকিপূর্ণ ছিল এবং সেখানে সাইনবোর্ডও দেওয়া ছিল, পত্রিকায় নিউজও হয়েছে এবং সেখানে ব্যারিকেডও দেওয়া ছিল যাতে যান চলাচল না করে, কিন্তু কে বা কারা রাতের আধারে এটা ভেঙে ফেলেছে। ব্রিজ দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা চান স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাগেরহাট জেলা হাসপাতালে লিফট নষ্ট হওয়ায় ভোগান্তিতে পড়েন রোগী ও রোগীর স্বজনেরা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, লিফট তো নষ্ট, রোগীদের অনেক বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে। আপনি জানাবেন লিফট আসলে কতদিন ধরে এরকম নষ্ট হয়ে আছে, আর লিফট মেরামতের কোনো উদ্যোগ নিয়েছেন কিনা, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। বাগেরহাট 250 শয্যা হাসপাতালে যে লিফট দুটি অচল ছিল সেটা কিন্তু গতকাল বিকেল নাগাদ কিন্তু সচল হয়েছে। এখন কিন্তু লিফটে স্থানীয় যারা সেবা নিতে এসেছেন তারা চলাচল করতে পারছেন। তবে ঝড়ের কবলে পড়ে এই লিফটটি কিন্তু 16 জুন থেকে বন্ধ ছিল। তার মানে একটানা 7 দিন বন্ধ ছিল এই লিফট। আর এই 7 দিনে এই হাসপাতালে সেবা নিতে আসা রোগী, রোগীর স্বজন, চিকিৎসক এবং নার্স এবং কর্মকর্তা যারা ছিলেন তারা কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। আমরা লিফট বন্ধ থাকাকালীন এখানে দেখেছি যে হাসপাতালের সিঁড়িতে ঘষে ঘষে রোগীরা নামছেন, স্ট্রেচারে করে সিঁড়ি ভেঙে অমানসিক পরিশ্রম করে রোগীদেরকে তার স্বজনরা কিন্তু প্রথম তলা থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ তলা পর্যন্ত নিয়ে যাচ্ছে। আমরা যদি আপনাকে এই হাসপাতালটার একটু বিষয়ে জানাই, এই হাসপাতালটি মূলত হচ্ছে 250 শয্যা হাসপাতাল। এই হাসপাতালের যে ভবনে আমরা রয়েছি এই ভবনটি 150 শয্যার এবং 7 তলা। এই 7 তলা ভবনে যাতায়াতের জন্য রোগীদের সুবিধার জন্য 2টি লিফট এবং সিঁড়ি রয়েছে। আসলে বিভিন্ন বড় হাসপাতাল এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের ভবনে আমরা যেটা দেখেছি যে লিফট এবং সিঁড়ির পাশাপাশি প্রতিবন্ধী এবং রোগীদের জন্য কিন্তু র্যাম্প থাকে, সেই র্যাম্প কিন্তু এই হাসপাতালে নাই, অনুপস্থিত। তার মানে যখন লিফট থাকে না তখন কিন্তু এখানে রোগী এবং রোগীর স্বজনদের অমানসিক ভোগান্তিতে পড়তে হয়। এখানে এই ভবনের প্রথম তলায় রয়েছে এমার্জেন্সি বিভাগ, দ্বিতীয় তলায় প্যাথোলজি, তৃতীয় তলায় হল রুম, চতুর্থ তলায় মেডিসিন বিভাগ, পঞ্চম তলায় অর্থোপেডিক্স এবং ষষ্ঠ তলায় সার্জারি, সপ্তম তলায় আইসিইউ ইউনিট রয়েছে। আসলে দেখেন, যদি আইসিইউতে যে রোগী যাবে সেই রোগী যদি প্রথম তলা থেকে সপ্তম তলায় যেতে হয় তাহলে সিঁড়ি ভেঙে নিতে হলে কি ধরনের পরিশ্রম এবং কি ধরনের জটিলতায় পড়তে হয়। এই কারণে এই হাসপাতালে সেবা সহজ করতে কিন্তু হাসপাতালের কর্মকর্তা এবং স্থানীয় যারা আছেন তারা কিন্তু দাবি জানিয়েছেন যে এই হাসপাতালে যাতে সিঁড়ি এবং লিফটের পাশাপাশি র্যাম্পও সংযুক্ত করা হয়। আমরা এই হাসপাতালের তত্ত্বাবধায়ক হোসেন কুমার সমাদ্দারের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে
এই হাসপাতালে র্যাম্প সংযুক্ত করার জন্য তারা মন্ত্রণালয়কে জানিয়েছেন এবং মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে র্যাম্প সংযুক্ত করার কাজ চলা হবে। এবং এই হাসপাতালে যে লিফট শুধু এই 7 দিন নষ্ট হয়েছে সেটা না, এর আগেও বেশ কয়েকবার হাসপাতালের লিফট নষ্ট হয়েছে এবং প্রতিবারই রোগীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। এই ছিল বাগেরহাট জেলা হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ লিনিয়া। সোহান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, বাগেরহাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সোহান। আনুষ্ঠানিকভাবে বাজারে এলো স্বাদে গন্ধে অতুলনীয় হাড়িভাঙা আম। রংপুরের জন্য আশীর্বাদ হয়ে আসা এই আমে এবার স্থানীয় অর্থনীতিতে যোগ হবে প্রায় 550 কোটি টাকা। তবে আমের বাজারজাতকরণ প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিনের দাবি উপেক্ষিত থাকলে আগামীতে আম উৎপাদনে বড় প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতিনিধি রফিকুল ইসলামের তথ্য ছবিতে দিবাশ্রী বড়ুয়ার ডেস্ক রিপোর্ট। বাড়ির উঠোন, জমি কিংবা জমির আইল, কম শ্রমের লাভ বেশি, তাই ধানের জায়গা দখল করে এখন এভাবে গড়ে উঠছে আমের স্বর্গরাজ্য। ছোট বড় কিংবা মাঝারি, সারি সারি সব গাছের আগায় ডগায় ঝুমঝুম আমের এই দোল রংপুরের আর্থিক স্বনির্ভরতার বড় সহযোগী। কৃষি বিভাগ বলছে ৩,৩35 হেক্টর জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ২৯,৭১০ মেট্রিক টন, কিন্তু টানা খরা আর ঝড়ো বৃষ্টিতে আমের গুটি ঝরে যাওয়ায় উৎপাদন কমে গেছে। তবে শুরুতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যাপারীদের হাক ডাক আর কাঁচা পাকা আমে জমে উঠেছে বাজার। ভালো দামে কেটেছে চাষিদের দুশ্চিন্তা। গতবারের থেকে এবারে আমের দাম অনেক ভালো পাওয়া যাচ্ছে, মোটামুটি কৃষকরা অনেক লাভবান। এইরকম দাম হইলে ভালো হয়, সবার জন্য, গোরাসের ঘরের জন্য ভালো। তবে আমের রাজধানী পতাগঞ্জের সড়ক খানাখন্দে ভরে যাওয়া এবং অল্প বৃষ্টিতে নাজেহাল অবস্থা হওয়ায় বিক্রিতে দুর্ভোগ বাড়ে চাষি ও ব্যাপারীদের। রাস্তাঘাটে যানজটের জন্য আম নিয়ে আসা যাচ্ছে না, কাদামাটি। পরিবহনের আমাদের সমস্যা আছে, পরিবহন যারা আসে দূর থেকে তারা এই চিকন রাস্তায় তাদের আসতে কষ্ট হয়। সম্প্রতি হাড়িভাঙা আমের জিআই পণ্যের স্বীকৃতি এবং ইউরোপের বিভিন্ন দেশে সুনাম ছড়িয়ে পড়ায় রপ্তানিতে বেড়েছে চাহিদা। এবারও অনেক আম পাঠানোর অর্ডার আছে, এটা ২-১ থেকে শুরু হবে এবং সব অর্ডার যাবে। সমগ্র বাংলাদেশে আমরা আম ডেলিভারি দিব এবং দেশের বাইরেও আম ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। দীর্ঘমেয়াদে আম সংরক্ষণে স্থায়ীভাবে কোল্ড স্টোরেজ নির্মাণ এবং দেশ বিদেশে বাজার তৈরির পাশাপাশি ডলার জয়ে বাণিজ্যিকভাবে বিদেশে রপ্তানির কথা জানান সংশ্লিষ্টরা। বিদেশে আমরা আরও এটার ব্যাপক প্রচার প্রসার ঘটাতে চাই। এটি যে ভালো সুমিষ্ট আম, এটা মানুষের কাছে আরও জনপ্রিয় হোক, দেশে এবং বিদেশের অনেক বাজার গড়ে উঠুক। জিআই পণ্য হওয়াতে আবশ্যিকভাবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য তো এটাকে আরও আন্তর্জাতিক মহলে নিয়ে যাওয়ার জন্য যা যা করা প্রয়োজন। আমের গুণগত মান রক্ষা এবং আর্থিক সমৃদ্ধি বাড়াতে টেকসই পরিকল্পনা দেওয়ার তাগিদ কৃষি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। অনাবাদি জমিতে বস্তায় আদা চাষ করে সাফল্য পেয়েছে নাজমা সুলতানা। খাগড়াছড়ির এই কৃষি উদ্যোক্তার গল্প ছড়িয়ে পড়েছে চারিদিকে। প্রচলিত চাষের বিকল্প হিসেবে বস্তায় চাষে মাটি ক্ষয় ও পোকামাকড়ের আক্রমণের ঝুঁকি কম বলছেন কৃষি কর্মকর্তারা। খাগড়াছড়ির প্রতিনিধি অপু দত্তের রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা ইসলাম। বস্তায় আদা চাষ করে আলোড়ন তৈরি করেছেন নাজমা সুলতানা। মানিকছড়ি উপজেলায় 3 একরের একটি পারিবারিক মিশ্র ফল বাগানে আদা চাষ শুরু করেন তিনি। ইন্টারনেটে ভিডিও দেখে স্বামীর সহযোগিতায় বাগান বাড়ির আশপাশ বিভিন্ন ছায়াবৃক্ষের নিচে এবং পরিত্যক্ত জায়গায় চাষ করেন 5000 বস্তা আদা। সবকিছু ঠিক থাকলে 5 টনের বেশি ফলন পাওয়ার আশা করছেন এই উদ্যোক্তা। এটা যেহেতু বস্তায় আদা চাষ, এখানে তো কোনো আবাদি জমির প্রয়োজন হচ্ছে না। আমরা এখানে 5000 বস্তায় আদা চাষ করেছি। প্রতি বস্তায় যদি আমরা 1 কেজি করে হলেও আদা পাই, তাহলে আমরা এখানে 5 থেকে 7 টন আদা পাওয়ার আশা রাখি। প্রথমবারের মতো এত বড় পরিসরে বস্তায় আদা চাষ করা হচ্ছে। বাগান পরিচর্যা ও দেখাশোনার কাজে কর্মসংস্থান হয়েছে স্থানীয়দের। তার দেখা দেখি অনেকেই এখন বস্তায় আদা চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। পরিচর্যা করতেছি, দেখাশোনা করতেছি। আদা খেতে ওষুধ দেই, আগাছা বাছি। মাটিতে মশলা জাতীয় আদা চাষ করলে ভূমি ক্ষয় ও নানা ধরনের রোগবালাইয়ের ঝুঁকি থাকলেও বস্তায় এ শঙ্কা অধিকাংশ কম। আদা চাষে যে কোনো ধরনের সহযোগিতা দিতে চায় স্থানীয় কৃষি বিভাগ। 10-15 দিন বৃষ্টি হয়, তাহলে নিচের মাটিটা একদম স্যাঁতস্যাঁতে হয়ে যায়,
তখন আদার রাইজোমে পচাটা লাগে। এই পচাটা আসলে দূর করা তখন একটা কঠিন কাজ হয়ে যায়। কিন্তু আমরা যখন বস্তাতে করব তখন পানি যত বৃষ্টি হোক পানিটা কিন্তু গ্লিসিন হয়ে চলে যায়, যার কারণে এই কন্দ পচা রোগটা আসার ঝুঁকিটা নাই। ফলবাগানে চাষি ফসল হিসেবে এর চাষাবাদে কৃষকদের উৎসাহ দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। বস্তায় আদা চাষ করলে এই যে আমার 4268 হেক্টর জমি আছে, এই জমিটা ফলবাগানের পাশাপাশি আমি যদি ওখানে বস্তায় আদা চাষ করতে পারি তাহলে আদার জন্য যে সুটেবল এনভায়রনমেন্ট সেটা হলো আলো আদার ছায়া, সেখানে ভালোভাবে আদা হবে। খাগড়াছড়িতে চলতি মৌসুমে আদা চাষ হয়েছে 2680 হেক্টর জমিতে। ফলন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 44,602 মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি। আবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাজ্যে ঘনিয়ে আসছে সাধারণ নির্বাচন। আগামী 4 জুলাই জাতীয় নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন কনজারভেটিভ এবং বিরোধী দল লেবার পার্টির হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে জরিপগুলো। এই নির্বাচনে লড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত 6 নারী। রয়েছেন রোশনারা আলী, টিউলিপ সিদ্দিক, রূপা হকের মতো প্রার্থী। লুৎফুর কবিরের আরেকটি রিপোর্ট। হাতে খুব বেশি সময় নেই। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা ও প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং লেবার পার্টির নেতাকর্মীরাও। এবারের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত 6 জন নারী, জানিয়ে বাড়তি আগ্রহ সেখানকার বাংলাদেশি কমিউনিটির মানুষের মাঝে। ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো বলছে, যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে এবার লড়াইয়ে যেসব বাংলাদেশি প্রার্থী অংশ নিচ্ছেন তারা বিরোধী দল লেবার পার্টির মনোনয়নে নির্বাচনে লড়বেন। বর্তমানে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের সদস্য রোশনারা আলী, টিউলিপ সিদ্দিক, রূপা হক ও আফসানা বেগম। সেই সঙ্গে এবার প্রার্থী হয়েছেন রুমি চৌধুরী ও রুফিয়া আশরাফ। একাধিক জরিপে দেখা গেছে 1 দশকের বেশি সময় ধরে চলা ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির পতন ঘটতে পারে এবারের নির্বাচনে। অধিকাংশ জরিপে এগিয়ে লেবার পার্টি। বড় অঘটন না ঘটলে দীর্ঘ 15 বছর পর ব্রিটেনে সরকার গঠন করতে পারে এই দলটি, আর তাতেই কপাল খুলবে বাংলাদেশি প্রার্থীদের। এমনকি মন্ত্রিসভায়ও দেখা যেতে পারে তাদের 6 জনের একজনকে। ব্রিটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রোশনারা আলী। এবার লেবার পার্টি ক্ষমতায় আসলে মন্ত্রিত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে সিলেটে জন্ম নেওয়া এই বাংলাদেশির। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, যিনি 2015 সালে লেবার পার্টির মনোনয়নে প্রথমবার এমপি নির্বাচিত হয়ে চমক দেখান। দল ক্ষমতায় আসলে বড় কোনো পদে দেখা যেতে পারে তাকেও। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। শেষ করব সংবাদ সকাল। তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজশাহী ইহুদি উপাসনালয়ে বন্দুক হামলা, 15 জন পুলিশ সদস্য সহ নিহত বেশ কয়েকজন, আহত বহু মানুষ। খালেদা জিয়ার হার্টে বসানো হলো পেসমেকার, অবজারভেশনে থাকবেন 72 ঘন্টা। সুচিকিৎসা বাধার অভিযোগ মির্জা ফখরুলের। মতিউরের হাতে 3 কোটি টাকার ঘড়ি, এনবিআর থেকে ওএসডি সম্পদ অনুসন্ধানের দুদক। পানি ও গ্যাস সংকট, মাদক চুরি ছিনতাই নাকাল ডিএনসিসির 5 নম্বর ওয়ার্ডবাসী, লোক দেখানো পদক্ষেপে মিলছে না সুফল। এবং শুধু সুষ্ঠু পরিকল্পনা নয়, সুন্দর নগর গড়তে প্রয়োজন জনগণের সচেতনতা, বলছেন মেয়ররা। আইন প্রয়োগের তাগিদ বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।